ঘুষ না নেওয়া কি অন্যায়? ঠিকঠাক নিজের ডিউটি করা, মানুষের ভালো করা কি অপরাধ? আমরা যখন আমাদের সন্তানদের জন্য স্কুল খুঁজি তখন একটা জিনিস খুবই গুরুত্ব পায়, আর সেটা হচ্ছে সংস্কার, ভ্যালুজ। কিন্তু বড় হবার পর এই ভ্যালুজ, এই সংস্কারগুলো কি সাধারণ জীবনে ব্যবহার করা হয়? ছাত্র জীবন শেষ করার পর যখন মানুষ কর্মজীবনে প্রবেশ করে তখন এই সংস্কারের অগ্নি পরীক্ষা হয়ে থাকে। একজন তরুণ শিক্ষিত ছেলে বা মেয়ে কতক্ষণ করাপশনের বিরুদ্ধে লড়তে পারবে? এমন একটা পৃথিবী যেখানে সর্বদাই তার সমস্ত নৈতিক মূল্যগুলোকে পিষে ফেলা হচ্ছে। এই অবস্থায় মানুষ কি করবে? হার মেনে নেবে, নাকি নিজের হার নিশ্চিত জেনেও নিজের মিশনে লেগে থাকবে, লড়াই করবে? কি করবে? তুই ইঞ্জিনিয়ার কেন হতে চাস সঞ্জয়? দাদা, তুমি কেন হয়েছো? রাস্তা বানাবার শখ ছিল, সেটা পূরণ করার জন্য। সেম টু সেম, ফটোকপি। সোজা রাস্তা বানানো আর সোজা রাস্তায় চলা, দুটোর পার্থক্য আছে। কিসের পার্থক্য দাদা? পড়াশুনো কর, ইঞ্জিনিয়ার হয়ে যা। যদি সততা তোর কাছে মূল্যবান হয় তাহলে পার্থক্য নিজেই বুঝে যাবি। সোজা রাস্তায় অনেক কাটা, ক্ষত বিক্ষত হবে, অনেক রক্তপাত হবে, কিন্তু থামা যাবে না, ঘোড়া চলবে না। বাবা, সত্য কি সমস্যা হয়েছে? বাবা, স্বপ্ন পূরণ করা এত সহজ না। একদমই নয় বাবা, না কখনো ছিল না কখনো হবে। আরে ভালো স্বপ্ন দেখাই তো কত কঠিন। মাথা কাজ করে না বাবা। কখনো কখনো ভাবি এটা কিভাবে সম্ভব হবে। করতে করতেই হয়ে যাবে বাবু, শুধু লেগে থাকো। আর এই স্বপ্নই তো যা আমাদের সকলকে জুড়ে রাখে। এই স্বপ্নের জন্যই তো আমরা বেঁচে আছি। নিজের স্বপ্নকে কখনো ভাঙতে দিবি না। ডিয়ার স্যার, অনেক ভাবনা চিন্তা করে আমি আপনাকে এই লেটার লেখার সিদ্ধান্ত নিয়েছি। আপনি আমার যন্ত্রণাটা বুঝবেন, কারণ আমার আর আপনার স্বপ্ন একই, কিন্তু আমাদের স্বপ্নকে পূরণ হতে বাধা দেওয়া হচ্ছে। সুপার হাইওয়ে প্রজেক্টে যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিদের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, তারা শুধু টাকা করছে, রাস্তা না। সাব কন্ট্রাক্টিং এত জঘন্যভাবে হচ্ছে যে খুবই অপদার্থ আর বেইমান ধরনের লোকেরা রাস্তা বানাচ্ছে। এদের কাছে না টেকনোলজি আছে, না ক্যাপিটাল আছে, না আছে ভালো কাজ করার ইচ্ছা। সাবস্ট্যান্ডার্ড মেটেরিয়াল ব্যবহার হচ্ছে, 3 মাস ধরে কাজ শুরু হচ্ছে না, তার উপর এদের সবাইকে প্রায় দিন অ্যাডভান্স টাকা দেওয়া হচ্ছে। এইভাবে কি করে ভালো রাস্তা তৈরি হবে স্যার? যা কিছু তৈরি হচ্ছে খুব শীঘ্রই নষ্ট হয়ে যাবে স্যার। সরকারের সেবায় একজন ইঞ্জিনিয়ার হওয়ার সুবাদে এটা আমার কর্তব্য যে আমি আপনাকে জানিয়ে দিই যে আইএইচ এর নিচু স্তরে করাপশন অনেক উঁচু স্তরের হচ্ছে। বোঝাই যাচ্ছে আইএইচ এর ওপরতলার আশীর্বাদ ছাড়া এটা সম্ভব না। সবাই নিজের পকেট ভরতে ব্যস্ত, লুট চলছে, আর লোটা হচ্ছে সাধারণ মানুষদের স্যার। সেই সাধারণ মানুষগুলো স্যার যারা ঘাম রক্ত ঝরাবার পর সরকারকে ট্যাক্স দেয়। এই টাকা ভুলভাবে ব্যবহার করার অধিকার কারণেই আমাদের দায়িত্ব হচ্ছে সেই ট্যাক্সের বদলে আমরা ওই সাধারণ মানুষকে তার সন্তানদের ভালো রাস্তা দেব। ভারতীয় জনগণ খুবই সহ্যশালী স্যার, তারা অভিযোগ করে না। তার মানে এটা না যে তাদের ভালো রাস্তার অধিকার নেই। স্যার, আমি আপনাকে অনুরোধ করছি, প্রার্থনা করছি, আপনি নিজে এই ব্যাপারে কিছু করুন। আধুনিক ভারতের যে স্বপ্ন আপনি দেখেছেন সেটা কোটি কোটি ভারতবাসীরও স্বপ্ন। সেটাকে পূরণ হতে দিন স্যার, আমরা সবাই মিলে সেটাকে পূরণ করতে পারি। আমি এই লেটারে নাম আর স্বাক্ষর করছি
আর না আমার নাম লিখছি। আমাকে অনেকবার খুনের হুমকি দেওয়া হয়েছে। আমার মৃত্যুকে ভয় নেই স্যার, কিন্তু যতক্ষণ না আমি আমার কাজ, আমার মিশনের কিছু পথ পার করতে পারছি, আমি বেঁচে থাকতে চাই। আমি আলাদা করে আমার বায়োডাটা এই লেটারের সাথে পাঠাচ্ছি। আপনার কাছে পূর্ণ আশা আছে আপনি আমার আইডেন্টিটি গোপন রাখবেন। সত্যপ্রকাশ, এই মুহূর্তে অফিসে এসে আমার সঙ্গে দেখা করো। সত্যপ্রকাশ চৌবে, দিল্লির সব থেকে বড় অফিসে অভিযোগে ভরা প্রেমপত্র পাঠিয়েছ তুমি? তুমি কি ভেবেছিলে সাপ মরে যাবে আর লাঠিও ভাঙবে না? অভিযোগও জানানো হয়ে যাবে আর তোমার নাম সামনে আসবে না কি? ব্রিগেডিয়ার সাহেব, আমার কাছে কোনো রাস্তা ছিল না। তুমি ভুল রাস্তা বাছলে সত্যপ্রকাশ, কারণ তোমার এই কাজের জন্য আমাকে সাসপেনশন লেটার দেওয়া হয়েছে। মনে রেখো, আমি এখানেতেই প্রজেক্ট ডাইরেক্টরের পদেই থাকব, অর্ধেক মাইনেতে। কিন্তু তাতে কিছু এসে যাবে না, কারণ এই সামান্য মাইনেতে কোনো অফিসারের সংসার চলে না। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে তুমি আমাকে অপমান করেছো। ক্ষমা করবেন স্যার, অপমানিত হওয়ার জন্য সম্মান থাকা দরকার। আদর্শবাদী ঘোড়ায় চেপেছ তুমি সত্যপ্রকাশ, আর সেই ঘোড়ার পাখনা গজিয়েছে। মাটিতে নেমে এসো জনতার নায়ক, আর নিজের জিনিস গুছিয়ে নাও, কারণ আমার সাসপেনশন অর্ডারের সাথে সাথে তোমার এই ট্রান্সফার অর্ডারও এসেছে। শেষ হয়ে গেলি তুই সত্যপ্রকাশ চৌবে। হ্যাঁ, তুই এখানে আমাদের সবার সাথে মিলেমিশে থাকতে পারতিস, কিন্তু না। একটা কথা বলবো, অবাক হয়েও না, তোমার এই ট্রান্সফার অর্ডারের পিছনে আমার কোনো হাত নেই। তুই এখন মরার থেকেও বেশি ভারী হয়ে গেছিস চৌবে। নিজের কবর তুই নিজেই খুঁড়েছিস। সত্যপ্রকাশ চৌবে, তোর ট্রান্সফার গয়ায় হয়নি। শুধু এটা জেনে রাখ যে তুই তো গেছিস। স্যার, খুব অবাক আর দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার নাম আর আমার লেখা লেটার আপনার অফিস থেকে লিক হয়েছে। আমি রিকোয়েস্ট করেছিলাম স্যার, যাতে আমার আইডেন্টিটি গোপন রাখা হয়। আমার জীবনে এখন শুধু ধমকি আর বিপদ। আমায় গয়া ডিস্ট্রিক্টে বদলি করে দেওয়া হয়েছে। এই ট্রান্সফারের মানে এখন কোডারমা সেকশনে খোলাখুলিভাবে দুর্নীতি হবে এবং নিম্নমানের রাস্তাঘাট তৈরি হবে। আমি আমার এই বিনা কারণে আচমকা বদলির জন্য আর আমি আমার এই কনফিডেন্সিয়াল লেটার লিক হয়ে যাওয়াতে অসন্তোষ প্রকাশ করছি। কিন্তু স্যার, আমি পিছু হটব না। আমি আমার কর্ম আর ধর্ম নিষ্ঠার সাথেই পালন করব।
জয় হিন্দ, জয় ভারত। এরা রাস্তায় সিমেন্ট না, সরাসরি লোকেদের চোখে ধুলো দিচ্ছে সীমা। হ্যাঁ, আমি বুঝতে পারছি সত্য, এটা তো সরাসরি লুটপাট। এরা করাপশন করছে সেটা একটা কথা, কিন্তু রাস্তা কিভাবে বানাচ্ছে এরা? এই রাস্তাগুলো টিকবেই না সীমা। টোল ট্যাক্স থেকে লাখ লাখ টাকা কামানো হবে, কিন্তু রাস্তাগুলোর অবস্থা খারাপ হতে থাকবে। আর এরা আমেরিকা, জাপান আর ইউরোপের মতো দেশগুলোর সাথে নিজেদের তুলনা করে। সেটা তো প্রশ্নই ওঠে না। বীজ যদি বিষাক্ত হয় তাহলে ফল মিষ্টি হবে কি করে? এদের যদি আটকানো না যায় তাহলে এই রাস্তা একদিন কবরে পরিণত হবে। কোনো ভালো কিছু বানাতে গেলে সবার আগে দরকার ভালো মানসিকতার। যদি সেটাই না থাকে তো কিচ্ছু হওয়া সম্ভব না। করাপশনের বিরোধিতা করে আওয়াজ তোলার শাস্তি হিসাবে তার বদলি এমন জায়গায় করা হলো যেখানে কোনো কিছু করতে পারা খুব মুশকিল। কিন্তু সত্যপ্রকাশ চৌবে এই জায়গায় পোস্টিংয়ের পরও নিজের পদ থেকে সরলেন না। কিন্তু কতদিন? করাপশন, তৃতীয় শ্রেণীর মেটেরিয়ালের ব্যবহার, তাকে নিচু করার ষড়যন্ত্র, এই সবের সাথে সে একা মানুষ কতক্ষণ লড়াই করবে? সত্যপ্রকাশ, আমি তোমার মতো অত জানি না, কিন্তু এটুকু বলতে পারি, দুর্নীতি কোনো একজনের কাজ নয়। দুর্নীতি আসলে একটা পুরো গোষ্ঠীর কাজ। বাবা, আসলে নিচের লেভেলের মানুষরা নিজেরাই এর শিকার। এদের কাছ থেকে আকাশ ছোঁয়ার আশা করা হয়। এরা যে টাকা পায় তা অনেক ফিল্টার হয়ে নিচে নামে। দুর্নীতির মূল ওই ছাঁকনিতেই আছে বাবা। আর ওই ছাঁকনি যদি খারাপ হয় তো ভগবানও এই দেশের ভালো করতে পারবে না। তুমি ঠিকই বলেছো বাবা। এখানে গয়াতে আমার হাত বাঁধাই থাকবে। যতক্ষণ না আমার কাজের রাশ আমার হাতে আসছে ততক্ষণ আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। তুমি এই জেদকে সামনে রাখো সত্য, ওপরে উঠতে তোমায় শক্তি দেবে। সত্যপ্রকাশ, তুমি এই প্রমোশনের এক্সাম দেওয়ার জন্য এলিজিবল ঠিকই, কিন্তু আমি এক্সাম দেবো স্যার। হ্যাঁ, অবশ্যই দাও, কিন্তু তুমি এত কম সময়ে এত লোককে রাগিয়ে দিয়েছো যে। স্যার, আমার কারোর সাথে শত্রুতা নেই, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করাপশনকে হতে দেখতে পারবো না। সত্যপ্রকাশ, পৃথিবীর সমস্ত সম্পদ সবার মধ্যে ভাগ করে দিলেও তুমি এমন একটা লোককে খুঁজে পাবে যার কাছে আরেকজনের থেকে বেশি টাকা থাকবে। করাপশন কোনো গুন্ডামি নয় যে তোমার গলায় ছুরি ধরেছে। দুর্নীতি কোনো শত্রু না যাকে তুমি হারাতে পারবে। করাপশন আমাদের কাছে একটা ভয়ঙ্কর রোগ। যতদিন মানুষ থাকবে ততদিন করাপশন থাকবে। সরি স্যার, আপনার এই থিওরির সাথে একমত হতে পারলাম না। ইতিহাস দেখুন স্যার, মানুষ কত ওষুধ বার করেছে, বড় বড় রোগকে হারিয়েছে স্যার। করাপশন যদি একটা রোগ হয় তাহলে কোনো রকমের চিকিৎসাও থাকবে স্যার। হ্যাঁ, হতে পারে যে কোনো গুলি, কোনো ইঞ্জেকশন তৈরি হবে না, কিন্তু স্যার একটা সিস্টেম তো তৈরি হতেই পারে যে দুর্নীতি হতেই দেবে না। সত্যপ্রকাশ, তুমি এই প্রমোশনের এক্সামটা আগে দাও, আর আমি আশা করি তুমি পাসও করবে আর এগিয়েও যাবে। কিন্তু হ্যাঁ, তোমাকে একটা অ্যাডভাইস দিতে চাইবো যে তুমি প্রথম অফিসার নও যে এই করাপশনের বিরুদ্ধে লড়ছো। আর স্যার, আমি শেষ অফিসারও হতে চাই না। একটা আলো থেকে আরেকটা আলো জ্বলবে স্যার।
সত্যপ্রকাশ প্রমোশনের রিটেন এক্সাম আর ডিপার্টমেন্টাল ইন্টারভিউ দুটোই বেশি নাম্বার নিয়ে পাশ করলো। যেই কোডারমা থেকে তাকে ভয় দেখিয়ে বদলি করা হয়েছিল, সেই কোডারমাতেই সত্যপ্রকাশ প্রজেক্ট হেডের পদে জয়েন করতে চলেছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রমোশনের পরে এবার মিস্টার সত্যপ্রকাশ চৌবে জেনারেল ম্যানেজারের পদে উন্নীত হলেন। 1 ডিসেম্বর 2003 থেকে কোডারমা হেড ডিভিশনের প্রজেক্ট ডাইরেক্টর পদের দায়িত্ব নেবেন। হেড অফিস এ কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে? এবার ওই সত্যপ্রকাশ চৌবে আমার চেয়ারে বসবে। মনে রেখো, এখন সব টেন্ডার ওর হাতে থাকবে, ম্যাটেরিয়াল ও পাস করবে। মানে আজ পর্যন্ত যা যা বানানো হয়েছে তা নতুন করে বানাবে। মানে আমরা যা যা বানিয়েছি সেগুলো আমাদের সব ফেরত দিতে হবে? আরে মজুমদার বাবু, আমরা তো কাঙ্গাল হয়ে যাব। প্রতিশোধ নিতে এসেছে ওই সত্যপ্রকাশ চৌবে। মনে হয় আমাকে ছুঁড়ে ফেলে তবেই শান্তি পাবে ও। ব্রিগেডিয়ার স্যার, সিং, যাদব, দেখুন আমি তো ডুববই, কিন্তু এই ছেলেটা আপনাদের সবাইকেই ডোবাবে। মাল ভাগাভাগি করতে চায় না, চুপচাপও থাকতে চায় না, কাউকে ভয়ও পায় না। আরে কি দিয়ে তৈরি? আরে এর শরীরে রক্ত বইছে না গঙ্গা জল? আমি চিনি এই রক্তকে। সেনাবাহিনীতে অনেক দেখেছি, সাহসী পাগল যাদের মৃত্যুর কোনো ভয় নেই। নীতি আর আদর্শই এদের সবকিছু। এই আদর্শবাদী জাতিটা খুব বিপজ্জনক হয়। আমি সত্যপ্রকাশ বলছি, তোমার আমাকে স্টেশনে নিতে আসার কথা। স্যার, গাড়িটা একদম বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছি না কি করব। আপনাকে ফোনও করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ও ভাই, এই যে সার্কিট হাউস যাবে? সার্কিট হাউস? হ্যাঁ হ্যাঁ, যাবো। কে আপনারা? কি চাই? পৌনে 4টে বাজলো, সত্য এখনো এলো না। বাবলি শোনা, মধু, মধু? ওঠ মা। বাবলি, বাবা, মা, কি হলো? সব ঠিক আছে তো? মা তোর দাদা আমাদের বলেছিল বারাণসী থেকে রাতে ফিরে আসবে, ট্রেনের টিকিটও বুক ছিল ওর। চলো তো চল গিয়ে দেখি। তাড়াতাড়ি কর। আরে এটা কেমন ব্যাপার? গাড়ি তো এখানেই দাঁড়িয়ে আছে।
আরে ড্রাইভারও তো কোথাও নেই। বাবা, দাদার আসার থাকলে ড্রাইভারকে তো স্টেশনে ডেকে পাঠাতো। তুমি চিন্তা করো না, আমি গুরুনাথকে এখনই স্টেশনে পাঠাচ্ছি। সাহেব, 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 छोड़ুন, কি ভিড় করে আছেন? গুরুনাথকে? আমি স্যার, আমি। কে এটা? ইনি সত্যপ্রকাশ চৌবে, ইঞ্জিনিয়ার বাবু। আমি এনার বাড়ি কাজ করি। আমার সাহেব ছিলেন। এগুলো কে করেছে তোমরা দেখেছো কিছু? না স্যার, আমরা কিছু দেখিনি। এত বড় একটা কাণ্ড ঘটলো, কেউ কিছু দেখলো না? না স্যার, আমরা এখানে ছিলাম না স্যার, আমরা কিছু দেখিনি। ইনি কোথায় থাকেন? ইনি সার্কিট হাউসে থাকতেন স্যার। বাড়িদার কে কে আছে? মা, বাবা। নাম্বার দাও। হ্যাঁ, 2695। 4টে গুলি মারা হয়েছে। দেশি বন্দুক ব্যবহার করেছে। রোড ডিপার্টমেন্টের সরকারি কর্মচারী ছিলেন। স্যার, ওনার ফ্যামিলিকেও আমি ইনফর্ম করে দিয়েছি। দেখুন, এখনো আমরা কোনো লিড পাইনি, কিন্তু জিজ্ঞাসাবাদ করে মনে হলো কোনো লোকাল চোরের গ্যাং হতে পারে। আপনি কি বলতে পারেন ওনার কাছে কি কি ছিল যা গ্যাং চুরি করে নিয়ে গেছে? কোনো মূল্যবান কিছু নিয়ে আসছিলেন? কি হলো ভাই, বলছো না কেন? কিছু বলো, না বললে ইনভেস্টিগেশন কি করে হবে ভাই? স্যার, দাদার ব্রিফ কেস, ওনার পার্স, মোবাইল ফোন সব কিছু মিসিং স্যার। ব্রিফ কেসে কি ক্যাশ ছিল? সত্যপ্রকাশের কাছে অনেক টাকা কখনোই থাকতো না। বড় জোর 3000 ছিল। বেনারসে কোনো কাজে গিয়েছিল নাকি? পারিবারিক ব্যাপার ছিল। কেমন পারিবারিক ব্যাপার? মেয়ের বিয়ের পাকা কথা বলতে গেছিল। বেনারস থেকে ফেরার এত কিসের তারা ছিল? স্যার, দাদা স্টেশনে সবসময় গাড়ি পাঠাতে বলতো, কিন্তু এবার গাড়িতে কিছু খারাপ ছিল স্যার। এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না ভাই। এত কিসের তারা ছিল বেনারস থেকে ফেরার? রাত 3টের সময় ওই এলাকা চম্বলের থেকে কিছু কম না, আর এই সময় রিক্সা করা মানে নিজের বিপদ ডেকে আনা। স্যার, কিছু তো সূত্র পাওয়া গেছে। ওরা কারা ছিল স্যার? আরে বললাম তো, কোনো লোকাল চোরের গ্যাং হবে। সারাদিন সন্ধ্যাতে কিছু হাতে আসেনি, তারপর তোমার দাদাকে সামনে পেয়েছে। ওরা সবকিছু চেয়েছিল হয়তো, তোমার দাদা বারণ করেছিলেন হয়তো, ব্যাস গুলি করে দিয়েছে। আর কি?
সত্যপ্রকাশের অন্তিম সংস্কার গ্রামের সেই মাঠে করা হয়েছিল যেখানে ছোটবেলায় সত্যপ্রকাশ ফুটবল খেলত। সত্যপ্রকাশ একজন অসাধারণ মানুষ ছিলেন। তার নীতি নিত্যনৈমিত্তিক জীবনের থেকে অনেক উঁচু ছিল। নিজের ছোট্ট জীবনটা সে শুধু দেশকে উৎসর্গ করেছে। তার হত্যাকে একটা সাধারণ অপরাধ বলা হচ্ছিল। তদন্ত স্থানীয় চোরেদের দলের দিকেই করা হচ্ছিল। কিন্তু এটাই কি বাস্তব ছিল? দাদার প্রমোশন হয়ে আবার কোডারমা প্রজেক্ট জয়েন করার কথা ছিল 1 ডিসেম্বর থেকে, আর তাও প্রজেক্ট ডিরেক্টর হিসেবে। কোডারমা মানে যেখান থেকে ও দুর্নীতির বিরুদ্ধে দিল্লিতে চিঠি লিখেছিল। তাই দাদাকে গয়াতে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। আচ্ছা, মানে কোডারমার লোকেরা ওর ফেরার কথায় ভয় পেয়ে গেছিল, আর তাও আবার প্রজেক্ট ডিরেক্টর হিসেবে ফিরছিল আমাদের সত্য। সবকটার অবস্থা টাইট করে দিত। আমাদের প্রতিবাদ করা উচিত, লড়া উচিত। সত্যর জীবনের একটা দাম আছে তো নাকি? আর এই মার্ডারটা একটা ষড়যন্ত্র, এটা সাধারণ অপরাধ নয়। অনেক লোক মিলিত আছে নিশ্চয়ই। আফটার অল কারাপশনের ছায়ার তলায় সব সিস্টেম এক হয়ে যায়। এই লড়াইটা অনেক দিন ধরে চলবে। সত্যপ্রকাশ চৌবে 1 ডিসেম্বর থেকে কোডারমা প্রজেক্টের ডিরেক্টর হতে চলেছিলেন, আর এর ঠিক 4 দিন আগে তাকে হত্যা করা হলো। আপনার কি এর পিছনে কোনো কনস্পিরেসি চোখে পড়ছে না? স্যার, আমাদের সূত্রের খবর অনুযায়ী এটা কোনো অর্গানাইজড মাফিয়ার কাজ, যারা সুপারি নিয়ে মানুষকে খুন করে। কিন্তু পুলিশ এটাকে বারবার চুরির ঘটনা চক্রে মার্ডার বলছে কেন? স্যার, সত্যপ্রকাশ চৌবে একজন হুইসেল ব্লো ছিলেন, যিনি আপনার অফিস থেকে করাপশনের বিরুদ্ধে প্রতিবাদ করেন, কিন্তু আপনার অফিস বিশ্বাসঘাতকতা করে আর চিঠিটা লিক করে। এই হত্যায় কি আপনিও জড়িত? আমার মনে হয় আপনি খুব ফিল্ম দেখেন, সেই জন্য এরকম যখন অভিযোগ করছেন। আমাদের অফিসে এরকম কোনো চিঠি আসেইনি হয়তো, তাহলে লিক হওয়ার প্রশ্ন আসছে কি করে? স্যার, লেটার তো এসেছিল, অ্যাকনলেজমেন্ট আছে, প্রমাণ আছে, আর এই অফিস থেকেই লিক হয়েছে। দেখুন, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন অফিসে এই ধরনের অনেক চিঠি আসে, আর আমরা প্রত্যেকটা চিঠির দিকে খেয়াল রাখি। যে কেউ চিঠি লিখে পাঠিয়ে দেয়, কিন্তু আমরা যতগুলো জেনুইন অভিযোগ থাকে সেগুলোকে সিরিয়াসলি নিই আর কনসার্ন ডিপার্টমেন্টে সেটাকে ফরওয়ার্ড করে দিই। সব ইম্পর্টেন্ট লেটারগুলো আমি নিজে পড়ি। সত্যপ্রকাশের এরকম কোনো চিঠি আছে বলে আমার মনে নেই। স্যার, আমার কাছে এই লেটারটার একটা কপি আছে, যেটা কাল সকালে নিউজ পেপারে ছাপা হবে। দেখি আপনার কিছু মনে পড়ে কিনা। দেখুন, ওই লেটারটা হয়তো আমাদের কাছ থেকে অন্য কোনো ডিপার্টমেন্টে চলে গিয়েছে, হতে পারে ওখান থেকে লিক হয়েছে। সত্যপ্রকাশ বলেছিলেন যে, স্যার আমি আমার আইডেন্টিটি গোপন রাখতে চাই, কিন্তু এমন তো কিছু হয়নি স্যার। ওনার লেটারটা তাদের কাছেই পৌঁছে গেল যাদের বিরুদ্ধে উনি করাপশনের চার্জ লাগিয়েছিলেন। আর ঠিক কেন জানি না, লোকাল পুলিশেরও কোনো হেলদোল নেই। ওনারা রুটিন চুরির কেস বলছেন। স্যার, একটা এনআইবি ইনভেস্টিগেশন তো হওয়া উচিত। যতক্ষণ না আসল খুনি ধরা পড়ছে, এই বিষয়টাকে জিইয়ে রাখবো। সত্যপ্রকাশ চৌবের মৃত্যু বেকার যেতে পারে না। স্যার, লোকাল পুলিশ এখনো পর্যন্ত কোনো প্রোগ্রেস করেনি। এফআইআর? স্যার, এফআইআর এর হিসেবে মৃত্যু গুলি লাগার ফলে হয়েছে। পার্স আর মোবাইল দুটোই গায়েব, আর একটা ব্রিফ কেস যাতে 3,500 টাকা ছিল সেটাও উধাও। সেলফোন রেকর্ড জানাও। শেষ কলটা সত্যপ্রকাশ চৌবে গয়ার এই নম্বরে করেছিল। হ্যালো, ড্রাইভার সন্তোষ? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আর তার ঠিক 3 ঘন্টা আগে আরেকটা কল করে, সেটা গয়ার এই নম্বরে। হ্যালো। হ্যাঁ মিশ্রবাবু, আমি সত্যপ্রকাশ বলছি। হ্যাঁ সত্যপ্রকাশ স্যার, আপনি পৌঁছে গিয়েছেন নাকি? ও শেষ নম্বর যেটা রিসিভ করে সেটা দিল্লির নাম্বার। হ্যাঁ সীমা, শোনো, বাবলির বিয়ে পাকা হয়ে গেছে। হ্যাঁ সত্য, কিন্তু তুমি কোডারমার পোস্টিং এর ব্যাপারে আরেকবার ভাববে না? বিনোদ স্যার, এই 3টে নম্বরকে ট্র্যাক করো। আমি এই 3 জনের সঙ্গে কথা বলতে চাই। স্যার। থ্যাংক ইউ। ইয়েস স্যার। স্যার, সত্যপ্রকাশ স্যারের যে রেগুলার ড্রাইভার আছে নদীম, ও ঈদের ছুটিতে ছিল, তাই আমি সন্তোষ ড্রাইভারকে ডেকে এনেছিলাম। নদীম সত্যপ্রকাশকে সকালবেলাতে সার্কিট হাউস থেকে গয়া রেলওয়ে স্টেশনে ছাড়তে গিয়েছিল আগে, তারপরও ছুটিতে চলে গিয়েছিল। আর সন্তোষ সত্যপ্রকাশকে বলে যে গাড়ি খারাপ হয়ে গেছে, তাই ও নিতে আসতে পারবে না। হ্যাঁ স্যার, ও তো এরকমই বলেছিল। মিশ্র,
আমি 2 ড্রাইভারের সঙ্গে কথা বলতে চাই। স্যার আমি সন্তোষকে তো আপনার কাছে পাঠিয়ে দেব, কিন্তু এই নদীমের তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ছুটিতে যাওয়ার পর এখনো ফেরেনি, ওর কোনো ফোনও লাগছে না। আমি জানি না ও কোথায় আছে। খোঁজ নিন, কিন্তু তার আগে এই সন্তোষ। স্যার আমারই যাওয়ার কথা ছিল সাহেবকে আনার জন্য গাড়ি নিয়ে, কিন্তু গাড়িতে সমস্যা ছিল। কিরকম সমস্যা? স্যার ফিউজ ওয়্যার ভাঙা ছিল। ভেঙে গিয়েছিল নাকি কাটা হয়েছিল? ওই ওই ভাঙা না কাটা? কাটা ছিল সাহেব, কিন্তু কে করেছিল কি জন্য করেছিল আমি জানি না সাহেব। স্যার। সবনীশ। স্যার, বারাণসীতে সত্যপ্রকাশের কাছে যে কলটা এসেছিল সেটা সীমা নামের একটা মেয়ের, দিল্লির বাসিন্দা। স্যার এই গাড়ির ব্যাপারটা নিশ্চিত সাবোটাজ মনে হয়। সকালে নদীম যখন সত্যকে নিয়ে গিয়েছিল তখন গাড়ি ঠিক ছিল, হঠাৎ করে রাতে ফিউজ ওয়্যার কাটা। এটা কি ধরনের কথা? এই সীমাকে? স্যার ও দাদার বন্ধু, দিল্লিতে থাকে। এই সীমা কি জানতো যে সত্যপ্রকাশের বারাণসী থেকে রাত 3টের সময় গয়াতে যাওয়ার ছিল? 4 দিন পর যে উনি কোডারমা যেতেন সেটাও কি উনি জানতেন? স্যার হতে পারে দাদা ওকে কিছু বলেছে, উনি দাদার ভালো বন্ধু। বিনোদ, স্যার। গয়া রেলওয়ে স্টেশন যাও আর ওখানে গিয়ে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের ডিটেলস রিপোর্ট বানাও। সন্তোষ যখন সত্যপ্রকাশকে বলে যে গাড়ি খারাপ আছে, ওকে নিতে আসতে পারবে না, তখন নিশ্চয়ই সত্যপ্রকাশ গয়া রেলওয়ে স্টেশন থেকে কোনো পাবলিক বাস, ট্যাক্সি বা রিক্সা নেওয়ার কথা ভেবেছে বা চেষ্টা করেছে। রাইট স্যার। ঠিক আছে, পরে কথা হবে। লেটস গো। স্যার, বেশিরভাগই রিক্সা, তাও সাইকেল রিক্সা। বেশিরভাগ রিক্সাওয়ালাই বলছে যে ওরা পরে জেনেছে সকালবেলাতে, যখন ওরা বডি দেখে। আমি কোডারমার জন্য রওনা হচ্ছি। সত্যপ্রকাশের ফোনে ট্র্যাকিং চালু রাখো। যেই সুইচ অন হবে আমাদের ইনভেস্টিগেশন চালু হয়ে যাবে। স্যার, ওই দিল্লির মেয়েটা সীমা পরশু আসছে। আসুক, ততক্ষণে আমরা ফিরে আসব কোডারমা, যেখান থেকে সত্যপ্রকাশকে ট্রান্সফার করা হয়েছিল, যেখানে ও আবার পোস্টিংয়ের জন্য যাচ্ছিল। রাইট স্যার। প্রথমে ডিরেক্টর ত্রিবেদী আর ব্রিগেডিয়ার মজুমদারের ফোন রেকর্ড থেকে কিছু পাওয়া গেছে? না স্যার, সব নম্বর চেক করেছি কিন্তু কোথাও কিছু সন্দেহজনক পাওয়া যায়নি। এবার প্রত্যেকের আমাদের উপরেই সন্দেহ হবে। আমরা যে কেউ নই মিস্টার ত্রিবেদী। এনআইবি, ন্যাশনাল ইনভেস্টিগেশন ব্যুরো। হ্যাঁ আছে, সন্দেহ আছে আপনার উপরে যে আপনি সত্যপ্রকাশ চৌবে সুপারি দেন, কারণ যাতে আপনার নাম সামনে না আসে। দেখুন রাঠোর বাবু, আপনি আমাদের এই জন্য সন্দেহ করছেন কারণ সত্যপ্রকাশকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছিল, কিন্তু আমি আপনাকে বলে রাখি সত্যপ্রকাশ চৌবে ট্রান্সফারে আমার কোনো হাত ছিল না। কিন্তু আপনার সাসপেনশনে তো ওর অনেক বড় হাত ছিল। ও নিজের হাতেই সেই চিঠি লিখেছিল আর দিল্লিতে পাঠিয়েছিল, আপনাদের মুখোশ খুলে দিয়েছিল। আর আপনারও, ব্রিগেডিয়ার বাবু, আর আপনার সব কন্ট্রাক্টরদেরও। দেখুন রাঠোর বাবু, সত্যপ্রকাশ দেশের সব থেকে বড় অফিসকে চিঠি লিখেছিল, তারপরে তো আমরা ওকে টাচই করতে পারতাম না। মেরে ফেলার তো কোনো প্রশ্নই ওঠে না। প্রশ্নগুলো সব মারা গেছে, সেই সব প্রশ্ন যেগুলো সত্যপ্রকাশ তুলে ধরেছিল, যেগুলোর উত্তরের জন্য লড়ছিল। ওই মানুষটার মরার ভয় ছিল না মিস্টার ত্রিবেদী। ও যদি এখানে আবার আসতো তাহলে আপনাদের 1000টা প্রশ্ন করতো আর উত্তর বার করে ছাড়তো। ওকে চুপ করানোর একটাই উপায় ছিল, আর সেটাই করেছেন আপনারা। আমরা করিনি অফিসার, করিনি। আপনি আমাদের যতই করাপ্ট ভিলেনের নজরে দেখুন না কেন, কিন্তু বাস্তব এটাই যে করাপশন যদি লাড্ডু হয় তাহলে আমরা শুধুমাত্র পিঁপড়ে, আর সেই লাড্ডুটাকে গিলে খাওয়ার হাতিটা অন্য কোথাও বসে আছে। আপনি তো সেখানে কারো এনকোয়ারির পারমিশনও পাননি, আর হয়তো কোনোদিন পাবেনও না। আপনি যদি নাম বলেন তাহলে আমরা তাদেরকেও জিজ্ঞাসাবাদ করব। বলুন ব্রিগেডিয়ার বাবু, কে সেই এত বড় হাতি যে লাড্ডুটাকে গিলে খাচ্ছে?
কাম অন স্যার, টেল মি দ্য নেমস। আমি যদি জানতাম তাহলে আমি নিজে সেখানে থাকতাম। আপনি যদি জানতে পারেন তাহলে সাবধানে থাকবেন। আপনি যেখান থেকে এসেছেন সেই জায়গাটা খুবই পাওয়ারফুল, আর সেটা আপনিও জানেন। হ্যাঁ স্যার, সত্যপ্রকাশ একবার নয় বহুবার আমায় বলেছিল যে ওখানকার লোকাল কন্ট্রাক্টররা ওকে প্রাণের ভয় দেখায়। সেই রাতে আপনার সঙ্গে যখন সত্যপ্রকাশের ফোনে কথা হয়, সেই সময় কি ফোনে কোনো হুমকির উল্লেখ করেছিল? না স্যার, সেই রাতে সত্যপ্রকাশ কোনো বিশেষ ঘটনার কোনো উল্লেখ করেনি, কিন্তু তাও আমি সত্যপ্রকাশকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। আপনার কি জন্য চিন্তা ছিল? কারণ এইবার সত্যপ্রকাশ কোডারমাতে প্রজেক্ট ডিরেক্টরের পদের জন্য যাচ্ছিল, আর ওখানকার আগের বারের প্রজেক্ট ডিরেক্টর মিস্টার ত্রিবেদী আর ওই এক্সটার্নাল সুপারভাইজার মিস্টার মজুমদার, ওনারা সত্যপ্রকাশের উপর অসন্তুষ্ট ছিলেন। আপনি তো এই লেটারের ব্যাপারে নিশ্চয়ই জানেন, যেটা সত্যপ্রকাশ দিল্লিতে লিখেছিল। সেই লেটারটা নিয়ে ওনারা দুজনে সত্যপ্রকাশের উপর খুব রেগেছিলেন। থ্যাংক ইউ সীমা দেবী, পরে দরকার হলে আবার কথা হবে। স্যার সত্যি বলছি স্যার। কি হলো স্যার? স্যার মোবাইলটা পেয়েছি। স্যার স্যার আমি মানছি যে মোবাইল চুরি করেছি স্যার, কিন্তু এই খুনের সাথে আমার কোনো লেনদেন নেই স্যার। স্যার আমার বউ বাচ্চার দিব্যি খাচ্ছি স্যার। কেন শুধু শুধু পাপ করছিস? মিথ্যে দিব্যি খাস না। আমাদের কাজ হলো তোকে বড় সাহেবের কাছে নিয়ে যাওয়া। ওনার ডান্ডা যখন পড়ে না, বোবারাও গান গায়। চল চল আমি বলছি আমি মোবাইল চুরি করেছি ঠিকই, কিন্তু স্যার আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে। স্যার আমি মোবাইলটা চুরি করেছিলাম, এটা ঠিকই স্যার। ওই আমার বউয়ের সাথে কলকাতায় কথা বলার ছিল স্যার। কথা বলার জন্য মোবাইল অন করতেই ব্যাস স্যারেরা আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। শুধু একবার ভালোভাবে জিজ্ঞাসা করছি, তুই মার্ডারে যুক্ত ছিলি? স্যার বাচ্চাদের দিব্যি খাচ্ছি। তাহলে কে মেরেছে ওকে? ওই তিনজনের নাম আর ঠিকানা বল। নাম আর ঠিকানা? স্যার আমি ওদের আগে কোনোদিন দেখিনি স্যার। দ্বিতীয়বার দেখলে ওদের আমি চিনতে পারবো না স্যার। ওদের মুখ ঢাকা ছিল স্যার, ওদের কাছে পিস্তল ছিল। স্যার ধাই 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 অনেকবার গুলি চলে স্যার, আর একদম একের পর এক। ওই সাহেব ধরাম করে আমার রিক্সা থেকে নিচে পড়ে যান রাস্তায়। তারপর স্যার ওই তিনজন তাড়াতাড়ি করে এসে ওই সাহেবের ঘড়ি, পার্স আর অ্যাটাচি নিয়ে চট করে পালিয়ে গেল। আর মোবাইল? হ্যাঁ, আর মোবাইল রেখে গেল তোর জন্য? জানি না স্যার, ভুলে গেছে হয়তো। স্যার আমি সত্যি বলছি, আমি এসব কিছু করিনি স্যার। আজ পর্যন্ত কোনোদিন চুরি করিনি। ওই মোবাইলের লোভে পড়ে গিয়েছিলাম স্যার, সেটাই আমাকে ফাঁসিয়ে দিল। আমায় ক্ষমা করে দিন স্যার। কান্না থামা। যতক্ষণ না আমি বলবো গয়াতে যাবি না, এখানেই থাকবি দিল্লিতে, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যালো স্যার আমি সঞ্জয় বলছি, সত্যপ্রকাশ চৌবের ভাই। হ্যাঁ সঞ্জয় বলো। স্যার ওই রিক্সাওয়ালাটা কিছু বললো? না, সেরকম কিছুই ওর কাছ থেকে জানা গেল না। স্যার ও আই উইটনেস, আমি ওর সাথে নিজে কথা বলতে চাই স্যার। শিওর, ও দিল্লিতেই আছে, তুমি চলে এসো। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, ওই লোকগুলো ওই বাবুটার হাত থেকে ঘড়ি খুলেছিল। তুমি ভালো করে দেখেছিলে? একদম ঠিক দেখেছিলাম স্যার। ও মিথ্যে বলছে স্যার। সত্যদাদা জীবনে কোনোদিন রিস্ট ওয়াচ পড়েনি। স্যার তোকে বলেছিলাম না যে তোকে একবার মাত্র ভালোভাবে জিজ্ঞাসা করব? স্যার আমি সত্যি বলছি স্যার, ওরা ঘড়ি বার করেছিল। স্যার আমি সত্যি বলছি। সঞ্জয়, আমরা এই রিক্সাওয়ালার ব্যাকগ্রাউন্ড চেক করেছি। হি ইজ এ ড্রাগ অ্যাডিক্ট। ওর স্টেটমেন্টের ওপর বিশ্বাস করা যেতে পারে না। প্রত্যেক মিনিটে ও মিথ্যা কথা বলে। ও নিজেই অনেক চুরির কেসে ইনভলভ ছিল। কিন্তু স্যার ওই একমাত্র আই উইটনেস, আর তাও এমন মিথ্যে কথা বলছে যার কোনো মানেই নেই স্যার। আর এই ঘড়ির কথা কেন বলছে জানি না স্যার। ওকে ঘোল খাওয়ানো হয়েছে স্যার,
ষড়যন্ত্র স্যার, খুব বড় ষড়যন্ত্র চলছে স্যার। যদি সত্যি কোনো ষড়যন্ত্র থাকে, আমরা সেই ষড়যন্ত্রের গোড়া পর্যন্ত যাব। এই মুহূর্তে আমার সেরকম কিছুই মনে হচ্ছে না। সরি। দুদিন পর মনোজ গয়া থেকে উধাও হয়ে যায়। গয়া স্টেশনের এই সাইকেল রিক্সা চালক সত্যপ্রকাশ চৌবের হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল। সত্যপ্রকাশের রেগুলার ড্রাইভার নাদিমও সত্যপ্রকাশের খুনের পর গায়েব হয়ে গিয়েছিল। স্যার, এই মনোজ রিক্সাওয়ালার ব্যাপারটা অহেতুক এত তোলা হচ্ছে। এই রকম ড্রাগ অ্যাডিক্ট প্রায় দিনই উধাও হয়ে যায়। কিন্তু সত্যপ্রকাশ চৌবের মতো মানুষ রোজ জন্মায় না রাঠোর, বা রোজ মারাও যায় না। এই সত্যপ্রকাশ চৌবে গরম লাভার মতো সারা দেশকে নিজের বশে করে নিচ্ছে। এই ঝামেলাকে এখান থেকে দূরে রাখতে হবে। ইয়েস স্যার। রাঠোর, বুঝে সুঝে চলো, চুপচাপ চলো, এখান থেকে বেরিয়ে হাঁটো। আজ থেকে তোমার সব ইনভেস্টিগেশন গয়াতে হওয়া উচিত। বুঝেছি স্যার। থ্যাংক ইউ। রাঠোর স্যার, আমি বলছি কি, একবার আমাদের খোঁচড়ের নেটওয়ার্ক অন করে দিই, কোনো না কোনো তথ্য ঠিক পাওয়া যাবে স্যার। পুরস্কার ঘোষণা করো। আমার সূত্র চাই, তাড়াতাড়ি চাই, আর এখনই চাই। আগে স্যার, এই পুরস্কারের আইডিয়াটা ভালো স্যার। স্বরূপ, আই ওয়ান্ট রেজাল্ট। সাহেব, সাহেব আমি তো কিছু জানি না, কি বলবো? যতটুকু জানিস সেটাই বলবি। সাহেব কি বলবো সাহেব, যেতে দাও না। চল চল, যেতে দাও। চল, তোলো গাড়ি। চল। স্যার, এরা দুজন মোহিত আর শঙ্কর, জন্মগত চোরেরা। অনেক কেসে ইনভলভও ছিল, শালারা জেলও কেটেছে। স্যার, এদের কাছে ওই তিনজনের খবর আছে যারা সত্যপ্রকাশ চৌবেকে মেরে দিয়েছে। বরণ করতে হবে। বরণ করব নাকি নিজেরাই বলতে শুরু করবে? সাহেব, আমরা একটা গ্যাংয়ের জন্য কাজ করি। আমাদের মনে হয় না যে ও আমাদের গ্যাংয়ের সাহেব। কোনো ব্যাপার না, তুমি নাম বলো সবার, আমি সবাইকে জিজ্ঞেস করব। না 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 সাহেব, আমার মনে হয় না যে ওদের এতে হাত আছে। সাহেব, আমরা যদি কিছু বলি তাহলে ওরা আমাদের প্রাণে মেরে ফেলবে। আর যদি একটা কথা লুকিয়েছ তাহলে আমি মেরে ফেলবো, আমি নিজে মেরে দেব। এখানে কানের গোড়ায় বা এখানে বুকের এখানে। কি চাও? হ্যাঁ, প্রথমে ফিল্মের মতো 5 গুনবো? হ্যাঁ, দাও ভাই। এই 3 নম্বর টেবিলে একটা অমলেট দিয়ে যান। খাবারে কি আছে রে? দেখে নিন না। কি নেবে? দেখো, তুমি দেখো। শুধু 2টো থালি এন। ঠিক আছে, 2টো থালি রেডি কর। শুকনো ঝামেলা। হ্যাঁ, বেকার ফ্যাসাদে ফেসে গেল। কি করলাম বলো তো আমরা? বেকার আমাদেরকে ধরে নিয়ে গেল। আরে এটা যে হবে কি করে জানবো?
কি হয়েছে এদের? ডাক্তার কোথায়? ডাক্তার কি হলো? ডাক্তারটা কি হলোটা কি এখানে? আরে তোলো ভাই, হসপিটালাইজ করতে হবে শিগগিরই। এনআইবি এর ইন্টারোগেশনের পর দুই লিড শঙ্কর আর মোহিত খুবই সন্দেহজনকভাবে মারা গেল। ওরা একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছিল। কেউ কেউ বলল এটা সুইসাইড, আর কেউ কেউ বলল মার্ডার। এই দুজন পেশাদার চোরের আত্মীয়রা এনআইবির বিরুদ্ধে ধর্নায় বসে, তাদের বিরুদ্ধে কাস্টোডিয়াল ডেথের অভিযোগ আনে, যেটাকে এনআইবি সম্পূর্ণভাবে অস্বীকার করে। পরিস্থিতি খুব গরম স্যার। সো হোয়াট? এটা তো আমাদের জন্য হয়নি, আমরা তো শুধু রেগুলার প্রশ্ন করেছিলাম। এটা তো আমরা বুঝতে পারি স্যার, এলাকার জনতারা তো সেটা বুঝে না। এই গোটা এলাকাটা মাফিয়ার হাতে রয়েছে, তাদেরই রাজত্ব আর আইন চলে এখানে। স্যার, এবার আপনারাও এটাই বলছেন যে আমার দাদাকে লোকাল চোরদের গ্যাং খুন করেছে? দেখো ইয়াং ম্যান, তুমি একজন স্টুডেন্ট, মন দিয়ে পড়াশোনা করো আর আমাদের কাজ করতে দাও। বাচ্চাদের মতো বারবার এসে আমাদের উপর আঙুল তুলো না। স্যার, এই কথাটা আপনিও জানেন, হয়তো ট্রিগার চেপেছিল 3টে আঙুল, কিন্তু আসল খুনি অন্য কেউ। কে সে? কে সে আসল খুনি? ত্রিবেদী, ব্রিগেডিয়ার মজুমদার, যাদব, নাকি হরমিত সিং, নাকি ছোট কোনো কন্ট্রাক্টর? কে আসল খুনি? সন্দেহ সন্দেহই হয়, আর প্রমাণ প্রমাণ। আর এই মুহূর্তে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। স্যার, ওই লেটারটা যেটা আমার দাদা লিখেছিল? হ্যাঁ, তোমার দাদা লেটারটা লিখেছিল, দ্য ফেমাস লেটার ইউ টকিং অ্যাবাউট। দেখো ভাই, তোমার দাদা একজন মহান লোক ছিলেন, খুব ভালো কাজ করছিলেন। আমরা সবাই ওনার মৃত্যুতে দুঃখিত, কিন্তু আমরা জোর করে এটা প্রমাণ করতে পারি না যে ওনার মৃত্যু ওই লেটারটার সাথে জড়িত, নাকি ওই করাপশনের লড়াইয়ের সাথে জড়িত। বুঝতে পারছো তুমি? না স্যার, বুঝতে পারছি না। যদি করাপশনের সাথে যুক্ত না হয়, লেটারটার সাথেও না হয়, তাহলে আমার দাদার মৃত্যু হলো কেন? চুরি চলাকালীন উনি চোরেদের বাধা দেওয়ার চেষ্টা করেন, চোরেরা ওনাকে গুলি মেরে দেয়। দ্যাটস ইট। 3,500 টাকার জন্য? ওই ব্রিফকেসটার জন্য? একটা সাধারণ মোবাইল ফোনের জন্য? শুধু এই জিনিসগুলোর জন্য 4-4টে গুলি মারা হয়েছে আমার দাদাকে? ইম্পসিবল মনে হয়। 50 টাকার জন্য গুলি করা হয়, 50 টাকার জন্য। কি করব? এই যুগটাই খারাপ। এই যুগের ভিতেই গোলমাল আছে স্যার। যদি 50 টাকার জন্য গুলি চলতে পারে, তাহলে কোটি টাকার জন্যও চলতে পারে। দাদা কোডারমাতে প্রজেক্ট ডিরেক্টরের পোস্টের জন্য যাচ্ছিলেন। স্যার, উনি পাবলিকের কোটি টাকা লুট হওয়া বাঁচাতেন। এই কথাগুলোর আপনার কাছে কোনো গুরুত্ব নেই স্যার? একদমই না স্যার, একটুও না। যদি 50 টাকার জন্য গুলি চলতে পারে, তাহলে কোটি টাকার জন্যও চলতে পারে। দাদা কোডারমাতে প্রজেক্ট ডিরেক্টরের পোস্টের জন্য যাচ্ছিলেন। স্যার, উনি পাবলিকের কোটি টাকা লুট হওয়া বাঁচাতেন। এই কথাগুলোর আপনার কাছে কোনো গুরুত্ব নেই স্যার? একদমই না স্যার, একটুও না। সোজা রাস্তায় অনেক কাটা, ক্ষতবিক্ষত হবে, অনেক রক্তপাত হবে, কিন্তু থামা যাবে না, ঘোড়া চলবে না। ইয়েস, এই 3 জন সত্যপ্রকাশ চৌবের খুনের ভার নিজের ঘাড়ে নিয়েছে, নিজেদের অপরাধ স্বীকার করেছে। এদের নাম হলো হিল্লা,
সুলতান আর গোপী। এরা সারেন্ডার করেছে নাকি আপনি এদের ধরেছেন মিস্টার রাঠোর? ধরেছি। মিস্টার রাঠোর একজনই তো প্রত্যক্ষদর্শী ছিল, রিক্সা চালক মনোজ, সেও তো আনট্রেসেবল। তাহলে এদের শনাক্তিকরণ হলো কি করে? এই তিনজন নিজেদের অপরাধ স্বীকার করেছে। এদের কাছ থেকে সত্যপ্রকাশের সব জিনিসগুলো পাওয়া গেছে। ওনার পার্স, ওনার ব্রিফকেস আর ব্রিফকেসের সব ডকুমেন্টস, আর সেই পিস্তলটা উদ্ধার হয়েছে যেই পিস্তলটা দিয়ে ওনাকে মারা হয়েছিল। আর এদের বয়ান মনোজের বয়ানের সাথে পুরোপুরি মিলে যায়। স্যার, কোডারমান আইএইচএ অফিসার্স অথবা লোকাল মাফিয়ার কোনো রকম ইনভলভমেন্ট? আমরা ওদের বিরুদ্ধে একটা পিটিশন নথিভুক্ত করব। করাপশন আর ম্যাল ফাংশনের সত্যপ্রকাশ চৌবের খুনের পেছনে ওদের কোনো ইনভলভমেন্ট প্রমাণ হয়নি। তার মানে গয়া পুলিশ যা বলছে আপনিও তাই বলছেন, যে এটা একটা চুরির কেস যাতে অ্যাক্সিডেন্টলি ডেথ হয়ে গেছে? হ্যাঁ, ইয়েস। আমি সবার আগে এনআইবিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনারা সত্যপ্রকাশ চৌবের খুনিকে ধরে ফেলেছেন। আর দরকারি কথাটা হলো, আমি এই কথাটা রেকর্ডিং করাতে চাই যে সত্যপ্রকাশ যে লেটারটা পাঠিয়েছিলেন সেটা এই অফিস থেকে কোনোদিন লিকই হয়নি। সুপার হাইওয়ে প্রজেক্টে অনেকগুলো করাপশনের কেস সামনে এসেছে, আর আমরা এইসব কেসে কড়া থেকে কড়া পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু সত্যপ্রকাশের মৃত্যু ওর লেখা লেটারের সাথে সম্পর্কযুক্ত ছিল না। ইটস আ ক্লিয়ার কেস অফ রবারি। স্যার, হুইসেল ব্লোয়ার অ্যাক্টের ঘোর অবমাননা হয়েছে। আপনার কি এমন মনে হয় না? দেখুন, আমরা হুইসেল ব্লোয়ার অ্যাক্টকে আরো জোরালো বানানোর চেষ্টায় রয়েছি, আর এই ব্যাপারে কোর্টে অনেকগুলো পিআইএস জমা আছে। ব্যাস, এই ব্যাপারে আমি আর বেশি কথা বলতে পারবো না, কারণ দ্য ম্যাটার ইজ সাব জুডিস। থ্যাংক ইউ। আদালতের আর কোনো সন্দেহ নেই যে 3 অভিযুক্ত আইএইচ এর প্রজেক্ট ডাইরেক্টর সত্যপ্রকাশ চৌবেকে লুট করে আর সেই সময় তার উপর গুলি চালায়, যার ফলেই মিস্টার চৌবের মৃত্যু হয়ে যায়। সেই জন্য আদালত অভিযুক্ত বিল্লা, সুলতান আর গোপীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। ওই তিনজনকে শাস্তি দেওয়ার কি দরকার ছিল? আমরা তো জানিও না যে আমার দাদার খুনি ওরা তিনজনই ছিল কিনা। আপনি কি এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবেন? লড়াই কিসের? আমরা কার বিরুদ্ধে লড়ব? আমরা তো বলে বলে ক্লান্ত হয়ে গিয়েছি যে যদি ওরা তিনজন শুধু চুরি করতে এসে থাকতো তাহলে আমার দাদা ওদের চুপচাপ জিনিস দিয়ে দিত, উনি ওদের সাথে লড়াই করতেন না। আমার দাদার কাছে টাকার কোনো মূল্য ছিল না, উনি তো বেঁচে থাকতে চাইতেন যাতে ভালো কাজ করতে পারেন। বাবুলাল বাবু, আপনি কি কিছু বলতে চান? যখন কোনো নেতা বা কোনো বড় মানুষকে প্রাণের হুমকি দেওয়া হয়, তখন তাকে পুলিশের সুরক্ষা দেওয়া হয়। কেন? কারণ তারা দেশের সেবক। আমার ছেলে কি ছিল? আমি জিজ্ঞেস করছি, আমার ছেলে কি ছিল? ও তো একজন সরকারি কর্মচারী ছিল যে দুর্নীতির বিরুদ্ধে লড়ছিল, কিন্তু ওকে পুলিশের সুরক্ষা দেওয়া হয়নি, হুমকির পরেও দেওয়া হয়নি। আর আমি জানতাম আমার ছেলে সাধারণ নয়, ওর ভেতর একটা অদ্ভুত তেজ ছিল। তাই আমি ওকে দেশের সম্পদ মনে করে অনেক পরিশ্রম করে পালন করি। অনেক সামলে সামলে আমি আমার ছেলেকে দেশকে সঁপেছিলাম। ওর প্রাণ বাঁচানো উচিত ছিল, ও অনেক কাজের ছিল, দেশের জন্য খুব মূল্যবান ছিল। আমি সরকারের কাছে হাত জোড় করছি যে আমার ছেলের মতো অন্য জ্ঞানী গুণী ছেলে মেয়েদের সুরক্ষা করুন, যারা দেশের জন্য কিছু করার জন্য বেরিয়েছে। দুর্নীতির দোরগোড়াতে তাদের বলি হওয়াটা খুব দুঃখের বিষয়। ওদের বাঁচতে না, ওদের বাঁচতে না। স্যার, নতুন কেস। দুর্নীতির বিরুদ্ধে আরো একটা মানুষ আওয়াজ তুলল, কেটে ফেলা হলো। স্যার, আপনার কি মনে হয় না আমাদের সত্যপ্রকাশ চৌবের চিন্তাধারার ইনভেস্টিগেশন করা উচিত ছিল? ওর লড়াইটা কিসের ছিল? না বিনোদ, সত্যপ্রকাশ চৌবের চিন্তাধারার সাথে আমাদের কোনো লেনদেন নেই। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি আমি বা তুমি ওকে অ্যাডমায়ার করতে পারি, ওকে সালাম ঠুকতে পারি, কিন্তু আমাদের ডিউটিটা কি ছিল? একটা মার্ডার কেসের খুনিদের খুঁজে বার করা। আমরা সেটাই করেছি। স্টোরি শেষ। সত্যি কি শেষ? 3000 টাকার জন্য 4টে গুলি, হয়তো একটা মোবাইল আর একটা রিস্ট ওয়াচ, এই জন্যই ওকে মেরে ফেলা হয়েছে। এই স্টোরিটা কি পুরোপুরি সত্যি স্যার? একজন রাজা ছিল,
খুবই শয়তান আর নিষ্ঠুর রাজা। ও নিজের সভাসদ আর প্রজাদের খুব ভয় দেখিয়ে রাখত। একবার সেই রাজা তার নিজের দর্জিকে বলল যে আমাকে এমন একটা পোশাক বানিয়ে দাও যেটা কারোর কাছে নেই, আর সাথে এটাও বলল যে যদি আমি জানতে পারি এইরকম পোশাক অন্য কারো কাছে আছে তাহলে তোমার গলা কেটে দেব। দর্জি খুব ভয় পেয়ে গেল, বাড়ি ফিরে দুশ্চিন্তা করতে থাকলো যে কিভাবে একটা উপায় বার করা যায়। আর সকালে উঠে রাজার জন্য একটা স্যুট তৈরি করে সে। হাওয়ার স্যুট। হাওয়ার স্যুট? হাওয়ার স্যুট। ওই হাওয়ার স্যুট সেই রাজার উলঙ্গ শরীরে পরিয়ে দেয়। রাজা খুব খুশি হলো, সভাসদরাও খুব বাহবা দিল। ওই হাওয়ার স্যুট পরে উলঙ্গ রাজা নিজের প্রজাদের মাঝে যায় তাদের মত জানার জন্য। তারপর প্রজাদেরও সবাই খুব বাহবা দিল। কারোর এটা বলার সাহস হলো না যে রাজা মশাই আপনি নিজের তামাশা বানাচ্ছেন। সারাদিন উলঙ্গ রাজা তার নগরে ঘুরে বেড়ালো। তারপর শেষে কি হলো? তারপর একটা ভবঘুরে বাচ্চা এগিয়ে এলো আর জোরে জোরে হেসে বলল, রাজা তো উলঙ্গ। তারপর? বিনোদ, আমি এই গল্পের শেষটা তো জানি না, কিন্তু এটা জানি যে ওই ভবঘুরে বাচ্চাটা বাঁচেনি নিশ্চয়ই। এখন প্রশ্ন এটাই যে সত্যপ্রকাশ চৌবে আর কতদিনই বা বাঁচত? সে উলঙ্গ রাজাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল, ওর তো মরারই ছিল। সত্যপ্রকাশ চৌবের মতো লোকেদের মনে করাটা স্বাস্থ্যের জন্য ভালো হয় না। চলো এই কেসটাকে শেষ করে দিই। এমন না হয় যে এই কেসটা শেষ করতেও 9 বছর লেগে যায়। 9 বছর অনেক দীর্ঘ হয়। আমায় মনে রেখো না, বা আমার কাজকেও মনে রেখো না। শুধু এইটুকু আশা রাখি যে বার্তাটা মনে রেখো। দেশের সম্পত্তি লুট আর তার বিরোধিতা করা মানুষের খুন কোনোটাই শেষ হওয়ার নামই নিচ্ছে না। পেপার খুলুন, টিভিতে নিউজ দেখুন, বড় বড় হেডলাইন্সে রোজ একটা নতুন স্ক্যাম, কিন্তু ভিতরের পাতায় রোজ একজন সাধারণ বীর মানুষের খুনের নিউজ এতটুকু। সত্যপ্রকাশ চৌবের এই বলিদান কি কাজে আসবে? দুর্ভাগ্যবশত না। সাধারণ জনতা, আপনি আর আমি আজকেও 3rd ক্লাস রোডের জন্য টোল ট্যাক্স দিয়ে থাকি। ওইসব রাস্তায় সফর করতে গিয়ে সাফার করে থাকি। এই রাস্তাগুলো হয়তো কখনোই ভালো হবে না। হয়তো কোনো স্ক্যামের অভিযুক্ত কোনো দিন যাবজ্জীবন সাজা ভোগ করবে না। হয়তো বিদেশি ব্যাংকে গচ্ছিত কালো টাকা কখনো ফেরত আসবে না। কিন্তু আমাদের হতাশ করার কোনো রকম উদ্দেশ্য নেই। তবে এগুলো কি নিজে নিজে ঠিক হয়ে যাবে? একেবারেই না। আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আজ ক্রাইম পেট্রোল দস্তক 100তম এপিসোড পূরণ করলো, আর সেই জন্য আজকের এপিসোডে আমরা এমন একটা গল্প হাজির করেছি যেটা সত্যেন্দ্র দুবে নামের একজন সৎ এবং নীতিবান মানুষের জীবনের উপর ভিত্তি করে। আমরা এই কেসটা এই জন্যে বেছেছি কারণ আমাদের পুরো বিশ্বাস যে সত্যপ্রকাশ চৌবের জীবনী একটা কেস স্টাডি সেই সব মূল্যবোধের, সেই সব আচরণের যেটা আমাদের এই যুব সমাজের আর আমাদের আগামী প্রজন্মের জন্য খুবই দরকারি। এটা খুব জোরালো একটা আওয়াজ রাজা আর প্রজা উভয়ের জন্যে, যে এবার তো জাগো, করাপশন দুরারোগ্য ব্যাধি নয়। আমাদের আজকের ক্রাইম পেট্রোল দস্তকের এই 100তম এপিসোড আমরা ভারতবর্ষের সেই সমস্ত ছেলে মেয়েদের নামে উৎসর্গ করছি যারা করাপশনের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আমরা এটা চাই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা বীর সৈনিকদের কাহিনীগুলো শুধু কাগজ আর ইন্টারনেটে যেন না থাকে, বরং বাচ্চাদের টেক্সট বুকেও যেন থাকে। আমাদের এটা দায়িত্ব যে আমরা যেন আগামী প্রজন্মকে করাপশন সম্পর্কে অবগত করি, যেটা আমাদের একটা মজবুত আর সত্যি কথা বলতে একটা উন্নত দেশ বানাতে বাধা দেয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তকের আর একটা কড়কড়ে এপিসোডে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.